আমি ওনাকে বিয়ে করতে পারবো না আঙ্কেল। উনি আমার সিনিয়র। আমার পরিবার কিছুতেই এই বিয়ে মেনে নেবে না। আর না আমি। আপনারা কেন আমাকে জোর করছেন? আপনারা কেন বিশ্বাস করছেন না আমাদের মধ্যে এমন কিছু হয়নি? সবটাই ভুল বোঝাবুঝি। ওই রাকেশ আমাদের ফাঁসিয়েছে। ও তো কিছু জানি না। তোমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে। তুমি যদি বিয়ে না করো তবে মেয়েটাকে আমরা মেরে ফেলবো। কারণ এই দুশ্চরিত্র মেয়েকে আমাদের গ্রামে কেউ রাখবে না। এইসব আপনি কি বলছেন আঙ্কেল? এইভাবে একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে চাইছেন? মেয়েটা কোনো ভুল করেনি, তাকে কেন শাস্তি পেতে হবে? মেয়েটার জন্য যদি এত মায়া হয় তবে তুমি ওকে বিয়ে করে নতুন জীবন দাও। আপনারা বুঝতে কেন পারছেন না? উনি আমার সিনিয়র, এটা ঠিক দেখায় না। আমরা এত কিছু জানতে চাই না। তুমি ওকে বিয়ে করবে। যেহেতু ওই মেয়ে সারা রাত তোমার সঙ্গে ছিল, সেহেতু তোমাকেই বিয়ে করতে হবে। সিনিয়রের কথা ভেবে আমি বাধ্য হলাম ওনাকে বিয়ে করতে। গ্রামের মানুষ মিলে কাজী ডেকে আমার ও সিনিয়রের বিয়ে দিয়ে দেয়। এই যা, আপনারা মনে হয় কিছুই বুঝতে পারতেছেন না, তাই না? কি হলো না হলো। তবে চলুন আপনাদের অতীত থেকে ঘুরিয়ে আনি। অতীত। আমি তুষার, আব্বু আম্মুর দ্বিতীয় সন্তান। কয়েকদিন আগের ঘটনা। আমি কলেজের জন্য রেডি হচ্ছি, এমন সময় ফাহিম কল দেয়। ফাহিম আমার বেস্ট ফ্রেন্ড। ফাহিমের ফোন দেখে কলটা রিসিভ করতেই ফাহিম বলে, ওই শালা কই রে তুই? আমি রেডি হচ্ছি। এত গরম হয়ে আছিস কেন? 10 মিনিট, তার মধ্যেই। চুপ থাক শালা, সে নাকি 10 মিনিটে চলে আসবে। আচ্ছা, গল্পটা শুরু করার আগে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি তুষার আহমেদ, আব্বু আম্মুর আদরের সন্তান। আমার পরিবার বলতে আমি, আব্বু আম্মু, একটা আপু হিয়া। আপু আমার থেকে 2 বছরের মতো বড়। বড় ভাইয়া হায়দার ও তার স্ত্রী প্রিয়া। বাকি কথা গল্পের সঙ্গে থাকুন, জানতে পারবেন। আমি রেডি হয়ে নিচে এসেই আম্মুকে বললাম, আম্মু কি আছে খেতে দাও, কলেজে যাব, দেরি হচ্ছে। আমার কথা শুনে আম্মু কিচেন রুম থেকে টেবিলের কাছে আস্তে আস্তে বলে, এটা তো তোর রোজকার কথা বাবু। বেশি কথা না বলে টেবিলে বস, খেতে দিচ্ছি। আমিও আর কথা না বাড়িয়ে টেবিলে বসলাম। এমন সময় আপু ও ভাইয়া এলো। ভাইয়া আমার সামনে বসে আর আপু পাশে। আপু বলল, তুষার, কলেজে আছিস? হ্যাঁ আপু। ওকে, আমি একটু মার্কেট যাব, আমাকে ড্রপ করে দিস? ওকে আপু। আমি আপুকে নিয়ে মার্কেটে নামিয়ে দিয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই আমার বন্ধু ফাহিম এসে আমার কাঁধে প্রায় উঠেই পড়েছে। একটু পর ফাহিম সামনে এসে বলে, ওই কি হয়েছে জানিস? কি হয়েছে? আমাদের ক্লাসে একজন নতুন মেয়ে ট্রান্সফার হয়ে এসেছে। উনি আমাদের থেকে সিনিয়র। কি বলছিস? সিনিয়র মানে? হ্যাঁ, উনি আমাদের থেকে 1 বছরের বড় হবেই। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, ক্লাসে চল। বলেই ক্লাসে গেলাম। ক্লাসে ঢুকেই যে একটা পরীর দেখা পাবো সেটা ভাবতেই পারিনি। এত সুন্দর একটা মেয়ে। আমার চোখ আটকে গেছে মেয়েটার ওপর। তখন স্যার ক্লাসে এসে জানায় মেয়েটার পরিচয়। মেয়েটার নাম হিমা খান। পরিবার বলতে শুধু একটা ভাইয়া হিমেল। উনি ওনার ভাইয়ের সঙ্গেই থাকেন। ভাইয়ের ট্রান্সফার হয়েছে, তাই উনি আমাদের কলেজে এসেছেন। উনি এসে আমার উল্টো পাশে বসলেন। আমি ওনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, হাই মিস হিমা, আমি তুষার আহমেদ, আপনার ক্লাসমেট। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগছে। আমার কথা শুনে মেয়েটা আমাদের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আমার হাতে হাত রেখে বলল, হাই, আমি হিমা আজমিন খান। আমারও ভালো লাগছে নতুন কলেজে এসে। এখানে সবাই খুব মিশুক। আপনিও খুব মিশুকে, না হলে এত সহজে আমাদের মানতেন না। স্যার ক্লাস শুরু করলেন। ক্লাস শেষ হতে ফাহিম ও আমি হিমাকে বললাম, মিস চলুন ক্যান্টিনে যাই। এবার আমার কথা শুনে হিমা বলে ওঠে, শুনুন, আমাকে মিস বলা দরকার নেই, আপনারা আমার নাম ধরেই ডাকতে পারেন। হিয়ার কথা শুনে ফাহিম বলে ওঠে, অবশ্যই মিস না মানে হিমা, চলুন ক্যান্টিনে যাই। তিনজন মিলে ক্যান্টিনের দিকেই যাচ্ছিল। এমন সময় তুষারদের ক্লাস সিনিয়র রাজেশ এসে পথ আটকে দাঁড়ায়। রাজেশকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। ফাহিম রাজেশকে বলে, সিনিয়র ভাইয়া কি হলো? আপনি আমাদের পথ আটকে দাঁড়ালেন কেন? আরে তোরা চুপ থাক, আমরা এসেছি এই নতুন মেয়েটার জন্য। শুনলাম মেয়েটা আমাদের কলেজের নতুন স্টুডেন্ট। মেয়েটাকে দেখতে তো সেই লাগছে হুরপরি। তা তোমার নাম কি মিস সুন্দরী? এবার ছেলেটার কথা শুনে হিয়া সিনিয়র ছেলেটার দিকে তাকায়, তারপর কি মনে করে বলল, আমি হিমা খান, আজ থেকেই কলেজে ভর্তি হয়েছি। আপনি? রাজেশ মন দিয়ে হিয়ার বলা কথাগুলো শুনছিল।
সে যেন কোনো জাদুর দেশে আছে, আর মনে হচ্ছে কোনো পরী হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। রাজেশ মন্ত্রমুগ্ধের মতো হিমার কথা শুনছিল। হঠাৎ করেই রাজেশ হিমার কোমরে হাত দিয়ে নিজের দিকে টেনে নেয়। আচানক এমন কিছু হয়, হিমা ভয় পেয়ে যায়। হিমা নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, এই, আপনি এসব কি করছেন? আমার গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো আপনার? ছাড়ুন বলছি। কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে এলো? আরে বেবি, রাগ করো কেন? ইউ আর লুকিং সো কিউট। তোমাকে আমার খুব ভালো লাগছে। তোমাকে আমার বউ বানাবো। অসম্ভব। নিজেকে সংযত করুন আর আমাকে ছাড়ুন। রাজেশ তখনও হিমাকে জড়িয়ে ধরে রেখেছে। হিমাও নিজেকে ছাড়াতে চায়, কিন্তু শক্ত হাতের বন্ধন থেকে নিজেকে সামলাতে পারে না। হিমা নিজেকে ছাড়াতে ছাড়াতে আর কিছু বলতে যাবে, তার আগেই তুষার রাজেশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, ওই, হিমার থেকে দূরে থাকবেন। ও আমাদের ফ্রেন্ড হয়। হিমা এখানে নতুন এসেছে, ওকে ডিস্টার্ব করবেন না। আমরা তাহলে ছেড়ে কথা বলবো না। তুষারের কথা শুনে রাজেশ খুব রেগে যায়। রাজেশ তুষারের দিকে রাগী লুকে তাকিয়ে কটমট করে বলে, তুষার, তোকে আমি দেখে নিব। আর ওই মেয়েকে তো আমি আমার করেই ছাড়বো। দেখি তোরা কিভাবে আটকাস। বলেই গটগটিয়ে সেখান থেকে চলে যায়। তুষারও ফাহিম তার দিকে তাকিয়ে বলে, এই রাজেশ, ছেলেটার জন্য কখনো কোনো মেয়ে সেফ থাকে না। আমার খুব ভয় করছে তুষার, ও যদি হিমার ক্ষতি করার চেষ্টা করে। কিছু হবে না, আমরা আছি তো। হিমা সিনিয়রের কথা বাদ দেন, চলুন আমরা ক্যান্টিনে যাই। হিমা কিছু বলতে যাবে, তার আগেই আমি ফাহিমকে টেনে নিয়ে হিমার দিকে তাকিয়ে ক্যান্টিনে চলে এলাম। ক্যান্টিনে এসে হিমা বলল, তুষার, কল কফি অর্ডার দেন। এখন আমার মাথা খুব গরম হয়ে আছে। হ্যাঁ আপনারা বসুন, আমি অর্ডার দিয়ে আসছি। 3 কাপ কোল্ড কফি অর্ডার দিয়ে আসার 10 মিনিট পর ওরা কফি দিয়ে যায়। কফি খেয়ে যে যার বাসায় ফিরে যায়। ওদিকে হিমা বাসায় ঢুকে দেখে তার ভাইয়া কিচেন রুমে রান্না করছে। হিমা তার ভাইয়ার কাছে গিয়ে পিছন থেকে বলে, ভাইয়া কি করছো? এই তো আমার পরের জন্য বিরিয়ানি রান্না করি। আমার পরেরা বিরিয়ানি খুব পছন্দ করে। করে তো। হিমা তার ভাইয়ের হাতের বিরিয়ানি খুব পছন্দ করে। ভাইয়া, তুমি অফিসে থেকে কখন এলে আর আমাকে ফোন দাওনি কেন? সরি বনু, একটু ব্যস্ত ছিলাম। তারপর বাসায় এসে দেখি অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভাবলাম আগে রান্না করে নিই, তারপর তোকে কল করব। আচ্ছা হয়েছে, তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো, আমি জলদি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, জলদি ফ্রেশ হয়ে আয়। হিমা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে হিয়া মার্কেট থেকে এসে নিজের রুমে বসে আছে। তুষারও ফ্রেশ হয়ে তার মাকে বলল, আম্মু কি আছে খেতে দাও। আমার ডাকে আম্মু এসে খেতে দেয়। খেয়ে নিয়ে রুমে গেলাম। ওদিকে হিমা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার ভাইয়া টেবিলে সাজিয়ে ফেলেছে। হিমা ও হিমেল খেয়ে নেয়। খাওয়া শেষ করে হিমা টিভি চালিয়ে বসে আছে। এমন সময় হিমেল এসে বলে, বনু, আমি এলাম। কোথায় যাবে? অফিস যাব। তোর জন্য রান্না করার জন্য বাসায় এসেছিলাম, এবার যাই। ভাইয়া, এবার তো বিয়ে করো, আর কত একা হয়ে থাকবে? একা সব কিছু সামলাবে? বনু, এসব বলিস না। যে মেয়ে আসবে সে যে আমার বোনের যত্ন করবে তার কি কোনো গ্যারান্টি আছে? তাই যতক্ষণ না তোর বিয়ে হচ্ছে আমার শান্তি নেই। আচ্ছা ওসব ছাড়ো, সামনের সপ্তাহেই আমার ফ্রেন্ডের বিয়ে, তুমি ছুটির ব্যবস্থা করে রাখবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি দাদি আম্মা। ভাইয়া! হিমা চিৎকার শুনে হিমেল দৌড়ে বেরিয়ে যায়। হিমা তার যাওয়ার পানে তাকিয়ে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, আল্লাহ, আমার ভাইয়ের জীবনে এমনকে জীবন সঙ্গী করে দাও যে আমার ভাইয়ের যত্ন নেবে, ভালোবাসবে। আমার ভাই আমার জন্য অনেক কিছু করেছে, এবার আমি আমার ভাইয়ের সুখ চাই, এমন একজনকে পাঠিয়ে দাও আল্লাহ। পরের দিন হিমা ও তুষাররা ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল। এমন সময় রাজেশ ওদের দেখে খুব রেগে যায়। রাজেশ মনে মনে ভাবে, মেয়েটা আসতে না আসতে খুব পিরিত জমিয়েছিস না তোরা? আমাকে অপমান করা একটা সুযোগ পাই, তারপর বুঝিয়ে দেব তোরা কাকে অপমান করেছিস। ওয়েট অ্যান্ড সি। 1 সপ্তাহ পর হিমা ও তার ভাইয়া গ্রামে গেছে হিমার বান্ধবীর বিয়ের জন্য। ওদিকে তুষার ফোনে গান শুনছিল। এমন সময় ফাহিম ফোন করে বলে, দোস্ত, কাল গ্রামে যাব, তুইও যাবি? গ্রামে কি করতে যাবে? আমার চাচাতো বোন দিটির বিয়ে, আম্মু আব্বু চাই তুইও যাবি। কিন্তু আমি কি করে? তা না হয় না।
আমি কিছু শুনতে চাই না, তোকে যেতে হবে। ফাহিমের জেদের কাছে হার মানতে হলো তুষারকে। অন্যদিকে হিমা নিজের রুমে পোশাক চেঞ্জ করছে। এমন সময় তার ফ্রেন্ড এসে দেখে হিমা চেঞ্জ করছে। হিমার ফ্রেন্ড হিমার কাছে গিয়ে বলে, কি রে হিমা, চেঞ্জ করছিস? কোথাও যাবি? হিমা তার ফ্রেন্ডের গলার আওয়াজ শুনে পোশাকটা পরিয়ে নিয়ে বলে, হ্যাঁ ভাইয়া বললো গ্রাম ঘুরবে, তুইও রেডি হয়ে আয়, তিনজনই যাব। তোরা যা, আমার বিয়ে, এই সময় যদি বাইরে যাই লোকে নানা কথা বলবে। তার থেকে বরং তোরা যা, ঘুরে আয়। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই রেডি হয়ে আয়। কিন্তু আমি... আর 1 মিনিট লেট হলে তোর জন্য ভালো হবে না দোস্ত। আচ্ছা রেডি হচ্ছি, রাগ করছিস কেন? আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। মেয়েটা হিমার রাগ জানে, তাই আর কিছু না বলে রেডি হয়ে আসে 10 মিনিটের মধ্যে। দুজন রেডি হয়ে উঠোনে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় হিমেল আসে সেখানে। হিমেল একটা সফেদ শার্ট পরে এসেছে। শার্টের হাতা ফোল্ড করতে করতে ওদের সামনে এসে জিজ্ঞেস করে রেডি হয়েছে কিনা। এদিকে দুটো চোখ ছেলেটার উপর আটকে গেছে মেয়েটার মনের অজান্তেই। মেয়েটা অপলক চোখে তাকিয়ে আছে মানবটার দিকে আর মনে মনে বলছে, এটা তো অন্যায়। আজ বাদে কাল আমার বিয়ে, কিন্তু আমি আপনাকে ভালোবাসি সেটা কখনো বলার সাহস হয়নি, আর কখনো হবেও না। কি করে বোঝাবো আপনাকে আমার মনের কথা? আপনি আমার বেস্ট ফ্রেন্ডের ভাইয়া, তাই আমি আমার বন্ধুত্ব নষ্ট করতে চাইনি বলেই আপনাকে ভালোবেসেও মনের কথা বলতে পারিনি, আর হয়তো কখনো বলতেও পারবো না। মেয়েটার ভাবনার মাঝেই হিমা ধাক্কা দিয়ে যাওয়ার জন্য তাড়া দেয়। মেয়েটা আর কিছু না বলেই চলে যায়। তিনজন বেরিয়ে আসে। তিনজন ঘোরাঘুরি করছে। এমন সময় হিমা হিমেলকে বলল, ভাইয়া ওই যে বকুল ফুল, ওই বকুল ফুল নেব, আমাকে এনে দাও। এখন বকুল ফুল কি করে নিয়ে আসবো? গাছটা কত উঁচু দেখেছিস? আমি কিছু জানি না, আমার ফুলগুলো লাগবে। হিমার জেদের কাছে হার মেনে নিয়ে হিমেল গাছে ওঠে। এদিকে হিমা ও তার ফ্রেন্ড জায়গাটা ঘুরে ঘুরে দেখছে। এমন সময় একটা ছেলে হিমাদের সামনে এসে দাঁড়ায়। হিমা ছেলেটাকে দেখে অবাক হয়ে যায়। ছেলেটা হিমাকে দেখে খুব খুশি হয়ে যায়। সে ভাবতেই পারেনি এখানে হিমাকে দেখবে। ছেলেটা হিমাকে বলে, আরে তুমি এখানে? আমি স্বপ্ন দেখছি নাকি? ছেলেটার কথা শুনে হিমার ফ্রেন্ড অবাক হয়ে যায়। সে ছেলেটাকে বলে, রাজেশ ভাইয়া, তুমি আমার ফ্রেন্ডকে চেনো? মেয়েটার মুখে হিমাকে ফ্রেন্ড বলতে শুনে রাজেশ অবাক হয়ে মেয়েটাকে আবার জিজ্ঞেস করে, কি বলো ভাবি? ও তোমার ফ্রেন্ড? সত্যি? হ্যাঁ ভাইয়া, ও আমার বেস্ট ফ্রেন্ড। তোমরা একে অপরকে কি করে চেনো? ও আমাদের জুনিয়র, আমরা একই কলেজে পড়ি। আচ্ছা তাই নাকি? এটা তো খুব ভালো। হিমা রাজেশ ও তার ফ্রেন্ডের কথা শুনে অবাক হয়ে তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, দিদি তুইও নাকি কিভাবে চিনিস? ও আমার হবু দেওর, ওনার ভাইয়ার সঙ্গেই আমার বিয়ে ঠিক হয়েছে। দিদির মুখে এমন কথাই অবাক হয়ে বলে, কি বলছিস? ওনার ভাইয়ের সঙ্গেই তোর বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এদিকে এসেছো কেন? এমনি ঘুরতে এলাম, অনেক দিন পর গ্রামে এলাম, তাই ভাবলাম একটু ঘুরে দেখি। ভাবি তোমার আপত্তি না থাকলে তোমার ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলতে চাই। রাজেশের কথা শুনে হিমা সঙ্গে সঙ্গে না করে দেয়। দিদি মজা নিয়ে বলে, কি ভাইয়া, আমার বন্ধুর সঙ্গে আলাদা কথা বলতে চাও? মনে কিছু চলছে নাকি? হুম হুম। দিদির মজা শুনে রাজেশ লাজুক হেসে বলে, ওই একটু আর কি। আচ্ছা তুমি একটু ওই দিকে যাও ভাবি। রাজেশের কথা শুনে হিমার কথা না শুনেই দিদি একটু দূরে হিমেলের কাছে চলে যায়। দিদি চলে যেতেই রাজেশ হিমার সামনে দাঁড়িয়ে বলে, হিমা, আমি তোমাকে কিছু বলতে চাই। হিমা রাজেশের কোনো কথা শুনতে চায় না, তাই সে রাজেশকে না বলে দেয়। হিমা চলে যেতে নিলেই রাজেশ অবাক হয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি হিমা, আমার তোমাকে চাই। হিমা এবার রাজেশের কথাই রেগে যায়। হিমা রেগে গিয়ে রাজেশকে বলে, আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমাদের মাত্র কয়েকদিন পরিচয় হয়েছে, আর এর মধ্যে এসব কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি আমার সামনে আসবেন না। এটা বলেই হিমা চলে যায়। তোমার খুব দেমাক তাই না সুন্দরী? এই দেমাকের জন্য তোমার জন্য কি কি অপেক্ষা করছে তুমি ভাবতেও পারছো না। রাতে ফাহিম ও তুষাররা বাসায় আসে।
ফাহিমকে দেখে দিদির বাসার সবাই খুব খুশি। ফাহিম তার আন্টি থেকে জানতে পারে দিদি তার রুমে আছে, তাই ফাহিম ও তুষার দিদির রুমে যায়। তুষারের সঙ্গে দিদির খুব ভালো সম্পর্ক। দিদি ছোট ভাইয়ের মতো তুষারকে ভালোবাসে, তাই রুমে ঢুকেই পিছন থেকে দিদিকে দাঁড়িয়ে থাকতে দেখে তুষার পিছন থেকে তাকে কোমর জড়িয়ে কোলে তুলে নিয়ে ঘুরতে থাকে। মেয়েটা আচানক এমন কিছু হওয়ায় হকচকিয়ে যায়। এদিকে তুষার তাকে ঘোরাতে ঘোরাতে বলে, আপু আপু আপু, আই মিস ইউ সো মাচ। তুমি তো তোমার ছোট ভাইয়াকে ভুলেই গেছো। কথাটা বলেই তখন ও ঘুরছিল। এমন সময় ওয়াশরুম থেকে দিদিকে এসেছে জিজ্ঞেস করে বাইরে আসে। সামনে তুষার ও ফাহিমকে দেখে অবাক হয়ে যায়। আর তুষার তো শখে আছে। সে একবার দিদিকে দেখছে, তো একবার কোলে থাকা মেয়েটাকে দেখার চেষ্টা করছে। ফাহিমও শখের মধ্যে আছে, কারণ তুষারের কোলে যে মেয়ে আছে সে আর কেউ না, তাদের ক্লাসমেট হিমা। তুষার হিমাকে নামিয়ে দিয়ে দেখে তার সামনে হিমা। তুষার অবাক হয়ে বলে, হিমা, আপনি এখানে? দিদি হিমা ও তুষারদের কথাটা শুনে বলে, হিমা, তুই তুষার ওর ফাহিমকে চিনিস? আপু, উনি আমাদের ক্লাসমেট, কয়েকদিন আগে আমাদের কলেজে এসেছেন। ও আচ্ছা, তাই বল। সবাই মিলে সারা রাত অনেক আড্ডা মারে। হিমা দিদির হাতে মেহেদি পরিয়ে দেয়। এদিকে হিমেল কারোর সঙ্গে ফোনে কথা বলছে, তাকে কান্না করতে না বলছে। আজ দিদির বিয়ে, সবাই হাসি মজা করছে। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল, কিন্তু বরযাত্রী আসেনি। তখন দিদির পরিবার খুব চিন্তা হয়। দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, বরযাত্রীর খবর নেই। তুষার সবাইকে বলল তারা গিয়ে খবর নিয়ে আসবে কী ব্যাপার। হিমা তুষারের সঙ্গে যেতে চাইল, কেউ বাধা দিল না। তুষার ও হিমা গিয়ে জানতে পারল সব কিছু রাজেশ করেছে হিমার উপর বদলা নিতে। হিমা খুব রেগে যায়, তুষার রাজেশকে মারে, যার জন্য আরও রেগে যায় রাজেশ। তাই সে হিমাকেও ও তুষারকে বদনাম করতে একটা প্ল্যান করে। ওদিকে দিদির বিয়ে ভেঙে যেতে সবাই টেনশনে পড়ে যায়। সবাই হিমেলকে বলে বিয়ের জন্য। তখন হিমেল জানায় সে বিবাহিত, তার বউ আছে। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। দিদির আবার ও ছোট্ট মনটা ভেঙে গেল। দিদি দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ভয়ে সবার শির দাঁড়াবে। হিমেল শীতল বাতাস বয়ে যায়। ফাহিম দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে দিদি আত্মহত্যা করতে যাচ্ছে। ফাহিম দিদির গালে চড় মেরে বলে। দিদির এই কথা শুনে ফাহিম রেগে গিয়ে দিদির দু বাহু ধরে ঝাঁকি দিয়ে বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? একটা ফালতু ছেলের জন্য নিজেকে কষ্ট দিতে চাইছো? তোমার কিছু হলে তোমার পরিবার কি হবে সেটা ভাবলে না? আমি কি করতে পারি বলবি ফাহিম? বিয়ের দিন বরযাত্রী এলো না, কেউ আমাকে বিয়ে করতে চায় না, তাহলে এই মুখ আমি কি করে দেখাবো? বলেই কাজীকে বিয়ে পড়াতে বলে। তোমার কাছে বিয়েটাই সব? যে বিয়ে হয়নি বলে আত্মহত্যা করতে চাইছো? ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। আমি তোমারও এই পরিবারের সমান বাঁচাবো, তবুও নিজেকে শেষ করার কথা ভাববে না। এইসব কি বলছিস তুই? তুই আমার চাচাতো ভাই, আমার থেকে ছোট। কি এমন ছোট? মাত্র 1 বছরের ছোট। আর এখন তো কাজিনের বিয়ে হচ্ছে, তাহলে আমি তোমার চাচাতো ভাই তো কি হয়েছে? আমি তোমাকে বিয়ে করছি, চলো। কাজী সবার দিকে তাকায়। দিদির পরিবার সায় দিলে ফাহিমের সঙ্গে বিয়ে হয়ে যায়। এদিকে অনেক রাত হয়েছে, তাই তুষার তখন হিমাকে নিয়ে ফিরছিল। তখন কিছু গুন্ডা তুষার ও হিমাকে মারতে আসে। সেখানে তাদের হাত থেমে হিমাকে বাঁচিয়ে একটা পোড়া বাড়িতে আশ্রয় নেয়। সকাল হতে না হতেই সেখানে হাজির হয় গ্রামের লোকজন। তাদের দেখে তুষার ও হিমা অবাক হয়ে যায়। তুষার কিছু বলতে যাবে, তার আগেই গ্রামের একজন বলে, গ্রামে মেয়ে নিয়ে প্রশ্ন নষ্ট করতে এসেছো? তোমাকে তো আমরা ছাড়ছি না, আজও এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। লোকটার কথা শুনে তুষার বলে, আপনারা ভুল করছেন, আমরা বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছিলাম, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, আমাদের যেতে দিন। হ্যাঁ আঙ্কেল, আমরা বিপদে পড়ে। তুমি চুপ করো মেয়ে, আমাদের বোঝাতে আসবে না, আমরা কচি খোকা না। কাজী ডাক, আজকেই ওদের বিয়ে করতে হবে। আঙ্কেল, এইভাবে আমাদের জীবন নষ্ট করবেন না, আমরা জাস্ট ক্লাসমেট, আমরা কেউ কাউকে ঠিক করে চিনিও না। বিয়ে যখন হবে বলেছি আজই হবে। বলেই জোর করে হিমা ও তুষারে বিয়ে হয়ে যায়।
হিমা কান্না করেই যাচ্ছে। সে কি করবে বুঝতে পারে না। বর্তমান তুষার ও হিমা এই বিয়ে মেনে নিতে পারছে না। হিমার ভয় করছে তার ভাইয়াকে নিয়ে, তার ভাইয়া কি ভাববে। এদিকে সারা রাত হিমার খবর পায়নি বলে সকাল সকাল হিমেল ও বাকিরা হিমাদের খুঁজতে বার হয়। ওরা যখন হিমাদের সামনে এলো তখন সামনে এত মানুষজন দেখে সবাই অবাক হয়ে যায়। তারা সামনে এসে সব কিছু শুনে অবাক হয়ে যায়। হিমেল কি বলবে বুঝতে পারে না। দ্বিতীয় ফাহিম অবাক হয়ে সব শোনে। হিমেল বাহিরের মানুষজনের কাছে কিছু বলতে না দিয়ে তুষার ও হিমাদের বাসায় নিয়ে আসে। হিমা কান্না করেই যাচ্ছে। হিমেল বোনকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হয়নি বোন, মন খারাপ করিস না, এখানে তো তোর কোনো দোষ দেখছি না, তাই তুই ভয় পাস না। আমি দেখছি কি করা যায়। এখন চল আমরা শহরে ফিরে যাব। হিমেল তুষারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুষার, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কোনো ভঙ্গিতা ছাড়া উত্তর দিবে। হ্যাঁ ভাইয়া বলুন। তুমি এই বিয়েটা মানো, আমার বোনকে বউ হিসেবে স্বীকার করবে, নাকি ডিভোর্স দিতে চাও? ভাইয়া, বিয়ে একটা পবিত্র বন্ধন। এই বিয়েটাকে আমি অস্বীকার করতে চাই না। আমার ভয় আমার পরিবারকে নিয়ে, তারা যদি মেনে না নেয়। দেখুন, আমরা দুজনেই জানি এই বিয়েটা একটা ষড়যন্ত্র, কিন্তু ওনার বদনাম হোক সেটা আমি চাই না। তাই আমি ওনাকে বিয়ে করে সেই বদনামের হাত থেকে বাঁচিয়েছি। তাই আমি ওনাকে ডিভোর্স দিতে চাই না। এখন আমি শুধু আমার পরিবার নিয়ে চিন্তিত। তুমি আমার বোনকে স্বীকৃতি দিলে আমি কথা দিচ্ছি তোমার পরিবারকে আমি মানাবো। ওকে ভাইয়া। হিমার ভাইয়ার কথায় ভরসা পেয়ে আমরা নিজের বাসায় ফিরে এলাম। সঙ্গে দ্বিতীয়ত ফাহিম ফিরে আসে। বাসায় এসে দরজায় দাঁড়িয়ে আছে। আমাদের সামনে আব্বু আম্মু ভাইয়া ও ভাবি সবাই দাঁড়িয়ে আছে। আব্বু আম্মুরা হিমাকে দেখে অবাক হয়। হিমা মাথা নিচু করে কান্না করছে। হিমেল তুষারের বাবা মাকে সব কিছু বুঝিয়ে বলে। সব শুনে তারা তেমন কিছু না বলে বিয়েটা মেনে নেয়। হিমেল চলে আসতে চাইলে তুষারের পরিবার আসতে দেয় না। তুষারের মা হিমেলকে বসতে বলে, তার জন্য নাস্তা নিতে যায়। এমন সময় তুষারের বোন হিয়া বাইরে আসে। হিয়া তুষারকে কিছু বলতে যাবে, তার আগেই চোখ দেয় সোফায় বসা হিমেলের দিকে। হিমেলকে দেখে সে অবাক হয়। তার মনে হলো সে ভুল কিছু দেখছে। এদিকে হিমেলও সেম অবস্থা হিয়াকে দেখে। তারও মনে হচ্ছে সে ভুল কিছু দেখছে। হিয়া তুষারকে বলে, ভাই এইসব কি? ওনারা হিয়ার কথা শেষ হতে না দিয়ে তুষার হিয়াকে সামনে দাঁড় করিয়ে বলে, আপু, উনি হিমা, আমার বউ। আমি ওনাকে বিয়ে করেছি, আর উনি হিমার ভাইয়া হিমেল। বলেই হিয়াকে বিয়ের ব্যাপারে সব বলে সব শুনে অবাক হচ্ছে। ওদিকে হিমেল তো যেন কোনো ঘোরের মধ্যে রয়েছে। সে মনে মনে ভাবছে, উনি এখানে, এটা ওনার বাসা, উনি বলুন ননদ, এসব কি হচ্ছে? হিমেলের ভাবনার মাঝেই তুষারের মা নাস্তা নিয়ে এসে হিমেলকে দিয়ে বলে, বাবা কিছু মুখে দাও। বোনের শ্বশুর বাড়িতে এসে মুখে কিছু না দিয়ে গেলে কেমন দেখায় না? খাও বাবা। হিমেল ভেবে পায় না কি বলবে, তাই কিছু না বলে খাওয়ায় মন দেয়। আর চোখে হিয়াকে দেখে। হিয়া হিমার কাছে গিয়ে মুখটা তুলে বলে, বাহ মাশাল্লাহ, আমার ভাবি তো খুব মিষ্টি। ভাবি তোমার নাম কি? হিমা তার ননদকে দেখে একটা হালকা হাসি দিয়ে মিষ্টি করে বলে, আমার নাম হিমা আজমিন খান। তোমার নাম কি আপু? আমার নাম হিয়া। আমি তোমার একমাত্র ননদ, আর ওইটা তোমার বড় যা, আর ওইটা আমার বড় ভাইয়া। হিয়া তার ভাইয়া ও ভাবির দিকে আঙুল দিয়ে দেখায়। হিয়া হিমেলকে যেতে দিতে চায় না, তাই তুষারের বাবা মাও জোর করতেই হিমেল থেকে যায়। রাত 10টা। হিয়া হিমাকে তুষারের রুমে নিয়ে যায়। রুম থেকে হিমার খুব ভালো লাগে। রুমটা খুব সুন্দর করে সাজানো না, ছিমছাম রুম। একটা পড়ার টেবিল, আলনা, বুক সেলফ, খাটের পাশে মাথার দিকটায় টেবিল, একটা সোফা। হিমা ঘুরে ঘুরে দেখছে। হিয়া হিমাকে এভাবে সব দেখতে দেখে বলে, ভাবি আজ থেকে এটাই তোমার রুম, আজ থেকে তুমি এখানেই থাকবে। তুমি রেস্ট নাও, আমি তুষারকে রুমে পাঠিয়ে দিচ্ছি। হিয়ার কথা শুনে হিমা হিয়ার দিকে তাকিয়ে বলে, আপু, 1 মিনিট, তুমি আমাকে আপু বলবে না? আমরা তো প্রায় সমবয়সী। আর হ্যাঁ, সম্পর্কের খাতিরে হয়তো
আমি তুষার থেকে বড়, কিন্তু তুমি আমাকে আপু বলো না। আপু শুনলে নিজেকে অনেক বড় বড় মনে হয়। আমি বেশি বড় হতে চাই না। তাই তুমি আমার নাম ধরে বলবে। তাহলে তুমিও আমাকে নাম ধরে ডাকবে। আমি তো তোমার সমবয়সী আর তোমার ছোট ভাইয়ের বউ, তাই ভাবি ডাকলে আমি মানব না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বসো, আমি দেখি নিচে কি হচ্ছে। বলেই হিয়া হিমাকে তুষারের রুমে রেখে চলে আসে। হিমার খুব টেনশন হচ্ছে, সে কিভাবে তুষারের সঙ্গে মেনে নেবে বুঝতে পারছে না। বিয়েটা এত সহজে কি মানা যায়? মাত্র তো কয়েকদিনের পরিচয়, কেউ কাউকে ঠিক করে চেনে না। এদিকে হিয়া নিচে আসতেই তার মা হিমেলকে দেখিয়ে দিয়ে বলে, হিয়া, তুই হিমেল বাবাকে তোর পাশের রুমে নিয়ে যা, আর ছেলেটা ওখানেই থাকুক। ওকে আম্মু, আসুন মিস্টার হিমেল। দুজনেই সিঁড়ি বেয়ে উপরে যায়। এদিকে একটু পর তুষার রুমে ঢুকতেই হিমা ভয়ে জড়সড় হয়ে যায়। হিমার এই অবস্থা দেখে তুষার হিমার সামনে গিয়ে খাটের এক পাশে বসে পড়ল। হিমা, আপনি আমাকে ভয় পাবেন না। আর হ্যাঁ, আমিও এই বিয়ে এত সহজে মেনে নিতে পারবো না, তাই আমাকে একটু সময় দিন। আর যদি একান্ত না মানতে পারি তবে আমরা ডিভোর্স নিয়ে নেব। কি বলেন আপনি? আপনি যেমন চান, আমিও চাই না আপনি চাপে পড়ে আমাকে বউ হিসেবে মানেন। আমি ওনার কথার প্রতি উত্তরে আর কিছু না বলে ওনাকে বলি, আপনি খাটে ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় ঘুমাচ্ছি। আমার কথা শুনে হিমা চমকে যায়। সে হয়তো ভাবতে পারেনি আমি এমন কিছু বলতে পারি। হিমা কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা হলুদ 3 পিস পরে বাইরে আসে। আমি সোফায় ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার চোখ যায় হিমার দিকে। হিমাকে হলুদ ড্রেসে অসম্ভব সুন্দর লাগছে। আমি আর চোখে বারবার দেখছি। এমন সময় আয়নায় ওর সঙ্গে আমার চোখাচোখি হয়ে যায়। আমি লজ্জায় চোখ সরিয়ে নিই। উনি মনে হয় একটু হাসলেন, তারপর উনি বেডে গিয়ে শুয়ে পড়লেন। এদিকে হিয়া হিমেলকে নিয়ে রুমে ঢুকতেই হিমেল হিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। আচানক এমন কিছু হওয়ায় একটু চমকে ওঠে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে হিমেলকে সরিয়ে দিয়ে বলে, এটা কি করছেন হিমেল? জি চলুন মিস হিয়া, নিজের বউকে জড়িয়ে ধরা কি অন্যায়? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে আপনার সমস্যা হচ্ছে কেন? আমি আপনার বউ সেটা আমরা জানি, কিন্তু সেটা আমার বা আপনার পরিবারের তো কেউ জানে না। আর সব থেকে বড় কথা, আপনি তো আমাকে জোর করে বিয়ে করেছেন। আমার ভুলের জন্য আপনি... হিয়ার কথা শুনে এবার হিমেল হিয়াকে নিজের সামনে ঘুরিয়ে হিয়ার মুখে আঙুল দিয়ে মুখ বন্ধ করে দিয়ে তারপর দুজনকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে। কোনো এক মায়ার টানে দুজনেই যেন বরফের মতো জমে গেছে। হিমেল হিয়ার মুখে আঙুল রেখেই হিয়ার দিকে তাকিয়ে বলে, কালকে যেন কল করে খুব কান্না করছিল, বলছিল আমাকে না দেখে নাকি থাকতে পারছিল না। আমাদের তো একদিনের পরিচয় ছিল, এক মুহূর্তের দেখায় বিয়ে হয়েছিল। তাহলে এই একদিনে আমি কি করে মানুষটার এত কাছে হয়ে গিয়েছে? ওটা আপনি বুঝবেন না, এটা হচ্ছে হালাল সম্পর্কের জোর। শুনুন না। জি বলুন। এসব কি হয়ে গেল? আপনার বোন আমার ভাবি, এখন আমাদের সম্পর্ক কিভাবে ঠিক হবে? আপনি তো আমার ভাই ও ভাবিকে এক করে দিলেন, এখন আমাদের কি হবে? বুঝতে পারছি না হিয়া, আমি ভেবেছিলাম বোনকে যখন একটা আশ্রয় দিতে পেরেছি তখন আপনার বাসার সবাইকে জানিয়ে আপনাকে বাসায় তুলব, কিন্তু এখন এখানে এসে সব গুলিয়ে গেল। আমার মাথা কাজ করছে না, এসব কি হয়ে গেল? এবার হিয়া হিমেলের বুকে মাথা গুঁজে হিমেলকে দু হাতে জড়িয়ে ধরে। হিমেলের বুকে মিশে গিয়ে বলে, আমি কিচ্ছু জানি না। আমি যখন আপনার বউ, তখন আমি আপনার সঙ্গে আপনার বাসায় থাকবো। আপনি তো বলেছিলেন বোন ছাড়া আপনার কেউ নেই। এখন বোনও তো আমার ভাবি হয়ে এই বাসায় এসে গেছে। এখন আপনি একা থাকবেন, সেটা আমি মেনে নিতে পারবো না হিমেল। আপনি কিছু একটা করুন আর আমাকে আপনার সঙ্গে নিয়ে যান প্লিজ। ওকে, আমি দেখছি কি করা যায়। আপনি চিন্তা করবেন না, এখন আপনি যান, না হলে সবাই সন্দেহ করবে। বলেই হিমেল হিয়াকে নিজের থেকে সরিয়ে দেয়। হিমেল হিয়াকে সরিয়ে দিতেই হিয়া মন খারাপ করে বিছানা গুছিয়ে চলে যেতে নিলেই হিমেল হিয়াকে আবারও জড়িয়ে ধরে পিছন থেকে। আর হিয়া কিছু বলার আগেই হিমেল হিয়ার ঠোঁটে চুমু দেয়। হিয়া স্তব্ধ হয়ে যায়, সে ভাবতেই পারেনি হিমেল তাকে চুমু দিবে। কিছুক্ষণ চুমু দেওয়ার পর হিমেল হিয়াকে ছেড়ে দিয়ে হিয়ার সামনে দাঁড়িয়ে বলে,
মন খারাপ করে না পাখি, আমি খুব তাড়াতাড়ি আপনাকে আমার বাসায় নিয়ে যাব। যে কদিন নিতে পারছি না সেই কদিন একটু মানিয়ে নিয়েন। আমি আমার পাখিটাকে স্বতঃস্ফূর্ত দেখতে চাই। বুঝতে পেরেছেন মহারানী? জি বুঝতে পারছি জনাব, এখন ঘুমান। পরের দিন সকাল হতে না হতেই হিমার ঘুম ভাঙে। ঘুমের রেশ এখনও কাটেনি। সে পিটপিট করে চোখ খুলে সামনে শুয়ে থাকা লোকটাকে দেখে। লোকটাকে দেখেই হিমার মধ্যে কি একটা যেন বয়ে গেল। সে সেই অনুভূতির নাম দিতে পারল না। সে ঘুমন্ত লোকটাকে দেখে ফিসফিস করে বলে, মাশাআল্লাহ, অপূর্ব সুন্দর আমার জামাইজানটা, কারণ নজর না লাগে। এসব আমি কি ভাবছি? ছি 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 ছি, লুচু বেটা, নিজের বরকে নজর দিস? নজর সংযত কর লুচু বেডি। আরেক মিনিট, এইসব আমি কি ভাবছি? উনি তো এখন এই বিয়ে মেনেই নেয়নি, এই বিয়ে তো জোর করে হলো। আচ্ছা, বিয়ে যখন হয়ে গেছে তখন কি করা উচিত আমার? মানুষটাকে মেনে নেব? উনি তো আমার হারাল স্বামী, পবিত্র কালমা পড়েই আমার বিয়ে হয়েছে ওনার সঙ্গে। সেই বিয়ে কি করে আমি অস্বীকার করি? না না, আমি অস্বীকার করতে চাই না, কিন্তু উনি যদি না মেনে নেয় তখন? না, যেভাবেই হোক ওনার মনে আমার জন্য জায়গা করতেই হবে। উনিই আমার স্বামী, আমি সারা জীবন ওনার সঙ্গেই থাকতে চাই। কথাগুলো ভাবতে ভাবতে আবারও ছেলেটার মুখের দিকে তাকাই। আর না চাইতেই একটা হাসি ফুটে ওঠে তার মুখে। হিমা হাসতে হাসতে বিছানা ছেড়ে উঠে গিয়ে শাওয়ার নিয়ে বাহিরে আসে। একটা বেগুনি কুর্তি পরেছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকনো করছে। এমন সময় হিমা আয়নায় দেখে তুষার এখনও শুয়ে আছে, পুরো বাচ্চার মতো। হিমা সেদিকে আর নজর না দিয়ে নামাজ পড়ার জন্য দাঁড়ায়। তারপর কি মনে করে তুষারের দিকে গিয়ে ডাকতে থাকে। আস্তে আস্তে কয়েকবার নাম ধরে ডাকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে লাস্টে একটা ধাক্কা দেয়। কারো হাতের পরশ পেয়ে তুষার ঘুমের মধ্যেও কেঁপে ওঠে। হালকা চোখ খুলে বলে, তুষারের ঘুমন্ত মুখের কথা শুনে হিমা ঘোরের মধ্যে চলে গেল। কিছুক্ষণ পর নিজেকে সংযত করে আবারও ডেকে ওঠে। তখন তুষার বলে ওঠে, আপনি? সরি, খেয়াল ছিল না। এই সকাল সকাল ডাকছেন কেন? আরে, নামাজ পড়বেন না? উঠুন উঠুন না, নামাজ পড়েননি? আচ্ছা ঠিক আছে, আপনি নামাজ পড়ে নিন, আমিও অজু করে মসজিদে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বলেই হিমা নামাজে দাঁড়ায়। তুষার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে বাইরে এসে দেখে হিমা নামাজ পড়ছে। তুষার এক নজর দেখে মসজিদে চলে যায়। সকাল 7টা। তুষার নামাজ পড়ে এসে আবারও ঘুমিয়ে আছে। হিমা তার শাশুড়ির সঙ্গে কিচেনে রান্না করছে। এমন সময় হিমার শাশুড়ি হিয়াকে বলে, হিয়া, যা তো হিমেল বাবাজিকে ডেকে নিয়ে আয়। রিপিট, হিয়া, যা তো হিমেল বাবাজিকে ডেকে নিয়ে আয়। একসঙ্গে সবাই নাস্তা করবে। আর বৌমা, তুমি যাও, তুষারকে ডেকে নিয়ে এসো। তোমার আব্বুও এসে যাবে। সবাই একসঙ্গে নাস্তা করে নিয়ে যে যার কাজে চলে যাবে। হিয়া তার মায়ের কথা শুনে মনে মনে খুশি হয়। সে এমনই বউ যে চাইলেও নিজে থেকে স্বামীর কাছে যেতে পারে না। তাই মায়ের এক কথায় খুশি মনে হিমেলের রুমে যায়। রুমে ঢুকে দেখে একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে মানুষটা ঘুমিয়ে আছে। সে তো এই একটা দিনের অপেক্ষাই করেছিল। সে সকাল সকাল ঘুমন্ত স্বামীর মুখ দেখে তাকে নিয়ে ডেকে তুলবে। কথা ভাবতেই মনটা খুশিতে ভরে যায়। সে আস্তে করে হিমেলের মাথার কাছে বসে ডাকে, এই যে শুনছেন, উঠুন, আম্মু ডাকছে তো। বনু একটু ঘুমোতে দে, আজ অফিস যাব না। এই যে মিস্টার খান, আমি আপনার বউ মিসেস খান, বোন নয়। কথাটা ঘুমন্ত হিমেলের কানে যেতেই ধরপড় করে উঠে বসে বিছানায়। তারপর আস্তে করে বলে, এই আপনি সকাল সকাল এখানে কেন? কেউ দেখে ফেললে কি ভাববে? যান এখান থেকে। আমি কি যাওয়ার জন্য এসেছি? আপনি উঠুন, আর দেখলে দেখুক, আমি তো আর পরপুরুষের রুমে আসিনি। আমি আমার হালাল স্বামীর রুমে আছি। তাই নো চাপ বেবি। বেবি। ওদিকে হিমা ধীর পায়ে নিজের রুমে যায়। গিয়ে দেখে উদাম শরীরে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মানুষটাকে দেখেই হিয়ার মায়া লাগে। কেমন বাচ্চাদের মতো শুয়ে আছে, মুখে একটা অমায়িক হাসি নিয়ে। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছে, যার জন্য এমনভাবে মুখে হাসি লেগে আছে। হিমা মানুষটার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর আস্তে করে ঠেলা দিয়ে ওঠায়।
এবারে একটা ঠেলায় কাজ দেয়। তুষার উঠে পড়ে, সামনে হিমাকে দেখে মুখে হাসি লেপটে যায়। হিমা আস্তে করে মানুষটার দিকে তাকিয়ে মিনমিন করে বলে, শুনছেন? উঠুন, সবাই নিচে অপেক্ষা করছে, কলেজে যাবেন না? হিমার কথায় তুষারের ঘুমের রেশ কাটে। সে পিট পিট করে তাকিয়ে বলে, ওহ, আপনি আপনি নিচে যান, আমি আসি। হ্যাঁ শুনুন, বলুন। আমার ড্রেস একটু বার করে দিবেন কলেজে যাওয়ার জন্য। ওকে, দিচ্ছি, আপনি রেডি হয়ে আসুন। বলেই হিমা ওয়ার্ড্রোব থেকে একটা সাদা টি শার্ট ও ব্ল্যাক জিন্স পার করে দেয়। ড্রেসিং টেবিলে ঘড়ি, ওয়ালেট, বাইকের চাবি গুছিয়ে রাখে। হিমা নিচে যাওয়ার জন্য দরজায় দাঁড়াতেই তুষার আবারও বলে ওঠে, আর শুনুন, আপনিও রেডি হয়ে নিন, আপনিও কলেজে যাবেন। আমিও? হিমা তুষারের কথা শুনে অবাক হয়ে প্রশ্নটা করে। হিমার প্রশ্ন শুনে তুষার বেড থেকে নামতে নামতেই হিমাকে বলে, জি, আপনিও যাবেন। বিয়ে হয়েছে বলে কি পড়াশোনায় ফাঁকিবাজি চলবে? সেটা তো হবে না। হিমা এবার তুষারের কথা শুনে মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলে, আমি কখন বললাম বিয়ে হয়েছে আর পড়বো না? কিন্তু আজ তো শ্বশুরবাড়িতে প্রথম দিন, তাই ভেবেছিলাম আজ যাব না। আর এই লোকটা না জেনে আমাকে কথা শোনাচ্ছে, মানে বেয়াদব লোক তো। হিমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তুষার আবারও বলে ওঠে, কি হলো, ওইখানে দাঁড়িয়ে কি ভাবছেন? যান, রেডি হন, একসাথে যাব। হ্যাঁ যাচ্ছি, এত রাগ দেখাচ্ছেন কেন? একটু পর সবাই নিচে এসে খেতে বসে। হিমেল, তুষার ও তার ভাইয়া পাশাপাশি। ওদের সম্মুখেই হিমা দাঁড়িয়ে আছে। তুষার বলে ওঠে, কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জলদি জলদি নাস্তা করুন, কলেজে যেতে দেরি হয়ে যাবে তো। আমি আমি করছেন কেন? বসুন। তুষারের কথা শুনে তুষারের বড় ভাবি বলে ওঠে, ছোট তোদের সাথে বসে নাস্তা করবে মানে? আর কলেজে যাবে মানে কি? কলেজে যাবে মানে বুঝতে পারছো না? উনি ওনার স্টাডি কমপ্লিট করবে, তোমাদের কোনো সমস্যা? এবার তুষারের কথা শুনে তুষারের বাবা বলে ওঠে, হ্যাঁ বড় বৌমা, তুষার তো ঠিক কথা বলেছে। মেয়েটার হঠাৎ করে বিয়ে হয়েছে বলে কি তার পড়ালেখা কমপ্লিট করবে না? কিন্তু আব্বু, বিয়ের পর পড়াশোনা করে কি করবে? বিয়ে হয়েছে মানে সংসার সামলাবে। এটা কেমন কথা ভাবি? উনি আমাকে শখ করে বিয়ে করেননি, আমরা পরিস্থিতির চাপে বিয়ে করেছি। আর আমি চাই না আমার জন্য ওনার কেরিয়ার নষ্ট হোক। হ্যাঁ, নতুন বউ পেয়ে মাথায় তুলে নাচো, পরে বুঝতে পারবে। তুষারের বড় ভাবির কথা মুখ বুজে সব শুনছিল। হিমা ও তার ভাই হিমেলের খুব রাগ হয়েছিল, কিন্তু তুষারের আব্বু ও তুষারের কথা শুনে হিমেল আর কিছু বলেনি। হিমাও চুপ ছিল। খাওয়া দাওয়ার পর যে যার কাজে বেরিয়ে যায়। হিমাও তুষারের সঙ্গে কলেজে যায়। ওইদিকে হিমেলও রেডি হয়ে বেরিয়ে নিচে আসতেই হিয়ার মা বলে, তুমিও চলে যাবে বাবা? হ্যাঁ আন্টি, আসলে অফিস আছে। হিমেল আন্টির সঙ্গে কথা বলছে, কিন্তু চোখ জোড়া একটা মানুষকেই খুঁজে চলেছে। মানুষটা দেখা না পেয়ে মনটা খারাপ হয়ে যায়। হিমেল যেতে যাবে এমন সময় আবারও আন্টি বলে ওঠে, আর একটা কথা, অফিস শেষ হলে এখানেই আসবে। মেয়েটা এখানে, তুমি ওখানে গেলে ভালো থাকবে না, তাই কটা দিন এখানে থাকো। না আন্টি, তা হয় না, এটা খারাপ দেখায়। বোনের শ্বশুর বাড়িতে থাকা ভালো নজরে কেউ দেখবে না। কথাগুলো হিয়ার বড় ভাবির দিকে তাকিয়ে বলে। হিয়ার ভাবি মুখ বাঁকিয়ে চলে যায়। এমন সময় হিয়া সিঁড়ি দিয়ে নেমে আসে। হিয়াকে দেখে তার মা জিজ্ঞেস করে কোথায় যাবে। হিয়া কলেজ যাবে বলে জানায়। ওদিকে তুষার হিয়াকে নিয়ে কলেজ গেট দিয়ে ঢুকছে। ওরা ঢোকার সঙ্গে সঙ্গে সবাই কানাঘুষা করা কথা বলতে লাগে। ওদের নোংরা কথা শুনে হিমার খুব খারাপ লাগে। তুষার ব্যাপারটা বুঝতে পারে, তাই হিমাকে বলে, শুনুন, আমার মনে হয় আমাদের ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। সবার এমন কুরুচিপূর্ণ কথা, বড় ভাবির অপমান, এসব শুনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আপনি কি চান? হিমা তুষারের কথায় খুব রেগে যায়, কিন্তু তুষারকে কিছু বুঝতে দেয়নি। সে মনে মনে বলে, খুব ডিভোর্স নেওয়ার শখ তাই না? নিয়ে যাচ্ছি তোর ডিভোর্স। এমন পায়তারা করব যে তুই নিজেই বলবি তুই আমার সঙ্গে থাকতে চাস। আমি আমার বিয়েটাকে একটা সুযোগ দিতে চাই। এই বান্ধবটা না মানুষের কথা শুনে এসেছে আমাকে ডিভোর্স দিতে। তো ডিভোর্সের গোষ্ঠী খেলে শালা জামাই জান। তোর জান নিয়ে যদি চাচানি না করেছি না, তো আমার নামও হিমা আজমিন খান নয়। হিমাকে চুপচাপ দেখে তুষার আবার বলে, কি হলো, চুপ কেন? বলুন কি চান?
ওদের কথা ছাড়ুন, চলুন ক্লাসে যাই। আর ফাহিমকে দেখছি না। ও চলে আসবে একটু পর। তাহলে চলুন ক্লাসে যাই। দূর থেকে রাজেশ সব দেখে, তার গা জ্বালা করছে ওদের এভাবে দেখে। ভেবেছিল বদনাম করবে, কিন্তু তা হলো না। সে মনে মনে বলে, তোর খুব অহংকার তাই না? দেখ এবার কি করি, তোদের শান্তিতে থাকতে দেব না। আমার জন্য তোরা এক হয়েছিস না, এই আমার জন্যই তোরা আলাদা হবি, আই প্রমিস। দুজনে ক্লাসে গিয়ে বসে। এমন সময় তাদের ক্লাসেরই একটা ছেলে, রাতুল নাম, সে এসে হিমার সামনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করে। হিমাও এক পলক তুষারের দিকে তাকিয়ে ছেলেটার সঙ্গে হাত মেলায়, যা দেখে কেন জানি তুষারের ভালো লাগে না, কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ ক্লাসে মন দেয়। একটু পর ফাহিম আসে। ফাহিম এসে হিমাকে দেখে অবাক হয়ে বলে ওঠে, এ কি ভাবি, আপনিও আজ কলেজে চলে এলেন? আজ অন্তত রেস্ট নিতেন। তা বলে কি করে হয়? আমরা তো প্ল্যান করে বিয়েটা করিনি, তাই এই বিয়ের জন্য কেন আমি আমার পড়ার গাফিলতি করব বলুন? ভাবি, এখন তো আপনি আমার বন্ধুর ওয়াইফ আর এমনিতেই আমাদের সিনিয়র, তাই এই আপনি আজ্ঞা ভুলবেন না। আপনি শুনলে মনে হয় বয়স্ক বয়স্ক। এই যাত্রায় পৃথক ফল হবে কেন? আমাকে যদি তুমি বলতেই হয়, তাহলে তোমাকেও তুমি করে বলতে হবে। এখন বলো রাজি? রাজি ভাবিজি। আচ্ছা, আমার বন্ধুর কি খবর? ও তোমাকে মেনে নিয়েছে তো? হিমার কথা শুনে ফাহিমের মুখটা শুকিয়ে যায়। সে শুকনো মুখেই বলে, আরে তোমার বান্ধবীর কথা আর বলো না, খাটাস মাইয়া একটা। এই তুমি আমার বন্ধুকে কি বললে? হিমার কথা শুনে ফাহিম ভয় পেয়ে যায়। তুষার বসে বসে ওদের কাণ্ড দেখছে। ওদিকে ওদের সঙ্গে তাল মিলিয়ে রাতুল ছেলেটাও মজা করছে, যেটা তুষারের ভালো লাগছে না। তাই তুষার তার জায়গা থেকে উঠে হিমার পাশে গিয়ে বসে। তুষারের এমন আচরণ দেখে ফাহিম বা রাতুল কিছু না বুঝলে ও হিমাকে বুঝতে পারছে তুষারের কি হচ্ছে। হিমা মনে মনে হাসছে। ওদিকে ফাহিম কাঁদো কাঁদো হয়ে হিমার হাত ধরে করুণ সুরে বলে, ভাবি, দয়া করে এই দেওরটার উপর এমনটা করেও না। তুমি না আমার কিউট সুইট ভাবি, তুমি এমন করতে পারো না। তুমি জানো না ও একটা পেতনি, যদিও শোনে আমি ওকে এসব বলেছি তাহলে ও আমার ঘাড় মটকাবে। এতই যখন ভয় আমার বান্ধবীকে, তখন ওকে জ্বালাও কেন? একটুও না, জ্বলবে না। কথা বলতে বলতে ক্লাসে স্টার্ট চলে আসে। সবাই চুপ করে ক্লাস করে নেয়। ক্লাস শেষ করে ক্যান্টিনে যায়। এদিকে হিমেল অফিসে গিয়ে ও আজ কাজে মন দিতে পারছে না। বারবার হিয়ার কথা মনে পড়ছে, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে হিয়াকে কল দেয়। কয়েকবার কল দেওয়ার পর হিয়া কল রিসিভ করেই বলতে লাগে, কি ব্যাপার মশাই, অফিসে যেতে না যেতে কেমন বউয়ের কথা মনে পড়লো? হুম। হ্যাঁ, মনে পড়লো, কারণ আমি আমার বউকে খুব মিস করছি। কি জাদু করলে বউ? আমি জাদু করেছি? করেছো তো, না হলে ভাববো না আমাদের জোর করে বিয়ে দেওয়া হলো। অথচ দেখো, মনে হয় আমরা প্রেম করে বিয়ে করেছি। তোমাকে ছাড়া থাকতেই পারি না। তা মশাই, আপনি এখন কি করছেন? আমি কি করছি সেটা পরে বলবেন, এখন একটা কথা আগে শুনুন। কি কথা? আমি তোমাকে তুমি বলা শুরু করেছি না, এখন থেকে তুমিও আমাকে তুমি করে বলবে, না হলে কথা বলবো না। এসব আপনি? বললাম না, তুমি ছাড়া কথা নেই। আচ্ছা ঠিক আছে, এত রাগ কেন তোমার? তুমি আমার বউ, তাই রাগ অভিমান সব তো তোমার উপরেই হবে, তাই না? বুঝছি। কলেজ শেষ। হিমা দাঁড়িয়ে আছে। একটু পরে তুষার এসে দাঁড়ায়। মুড অফ। হিমা বুঝতে পারে কিছু একটা, কিন্তু কিছু বলে না, কারণ সে তো এটাই চায় তুষার যেন তাকে ডিভোর্স দিতে না পারে। তুষার চুপচাপ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। হিমাও তুষারের মুখ থেকে শোনার জন্য ইচ্ছে করে বাইকে উঠছে না। ফাহিম অনেক আগেই চলে গেছে। হিমা ওয়েট করছে তুষার একবার বললেই তবে সে বাইকের পিছনে উঠবে। এদিকে তুষারও মুখ ভার করে আছে, কিছুই বলছে না। এমন সময় রাতুল এসে আবার ও হিমার সাথে হেসে হেসে কথা বলছে আর ড্রপ করবে বলে জানায়। হিমা তাকে কিছুই বলছে না দেখে তুষার রাগ করে হিমাকে রাতুলের সঙ্গে যেতে বলে বাইক নিয়ে চলে যায়। তুষার চলে যেতেই হিমা হাসে, তারপর রাতুলের সঙ্গে কথা বলে। টোটো নিয়ে বাসায় আসে। বাসায় ঢুকতেই তার বড় যা এসে আবার কথা শোনায়।
কলেজ ছুটি হয়েছে 1 ঘন্টা হলো, আর মহারানীর এখন সময় হলো বাসায় আসার। তা এতক্ষণ কোন নাগরের সঙ্গে ছিলে নাকি? এতক্ষণ হিমা সবটা মুখ বুজে সহ্য করলেও লাস্টের কথাটা সহ্য করতে পারে না, তাই প্রতিবাদ করে। ব্যাস ভাবি, আপনি অনেক বলেছেন, এবার থেমে যান, নাহলে আমি ভুলে যাব আপনি আমার কে হন। তোমার এত সাহস, তুমি আমাকে চোখ গরম করে কথা বলো? তুমি ভুলে যেও না আমি সম্পর্কে তোমার বড় যা। আমি ভুলিনি ভাবি, আপনি আমার বড় যা, তাই সম্মান দিয়েই বলছি। পরের বার আমাকে কিছু বলার আগে ভেবে চিন্তেই বলবেন, কারণ আমি সব সহ্য করে নেব, কিন্তু কেউ আমার চরিত্র নিয়ে কথা বলবে সেটা আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, সেই কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, সেটা তোমার ক্ষেত্রেও দেখছি। ফষ্টি নষ্টি করবে, কিন্তু বললে দোষ। আমি কার সাথে কোথায় ফষ্টি নষ্টি করছি যে আপনি এমন করে বলছেন? আমি নিজের চোখে তোমাকে একটা ছেলের সঙ্গে রাস্তায় হাঁটতে দেখেছি, আর হেসে কুটি কয়েক কথা বলছিল। হিমা আর কিছু বলতে যাবে তার আগে সেখানে তুষার আসে। তুষার তার ভাবির কথা শুনে আরও রেগে যায়। সে একবার হিমার দিকে তাকিয়ে সোজা উপরে চলে যায়। হিমা তুষারের চোখের ভাষা হয়তো বুঝতে পেরেছে, কারণ সে তো মানুষটাকে বুঝতে চায়, তাই হয়তো মনের কথা বুঝেছে। তাই আর কথা না বাড়িয়ে সোজা রুমে যায়। রুমে গিয়ে তুষারকে দেখতে পায় না, ওয়াশরুমেও নেই। তখন দেখে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। হিমা ব্যালকানির দিকে যায়, গিয়ে দেখে তুষার ব্যালকানির রেলিং ধরে উপরে 2 হাতের উপর ভর দিয়ে আকাশ দেখছে। হিমা পিছনে দাঁড়িয়ে ছেলেটাকে প্রশ্ন করে, শুনছেন? তুষার কিছু বলছে না, সে নীরবে আকাশের পানে তাকিয়ে থাকে। একবার ও মেয়েটার দিকে তাকাচ্ছে না। হিমা বুঝলো ছেলেটা রাগ করেছে। হিমা আবারও তাকে ডাকে। তুষার তবুও তার দিকে তাকাচ্ছে না, আর না কথা বলছে। তখন হিমা বলে, কি হয়েছে তুষার, কথা বলবেন না? আমি কথা বললাম কি বললাম না, তাতে আপনার কি আসে যায়? যারা আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক তার কাছেই যান, আমাকে কেন ডিস্টার্ব করছেন? কারণ আপনি আমার হাজব্যান্ড, তাই আপনাকেই তো ডিস্টার্ব করবো, মিস্টার হাজব্যান্ড। একদম ন্যাকামি করবেন না আমার সঙ্গে। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব, তারপর যার সঙ্গে খুশি তার সঙ্গে ন্যাকামি করবেন। আমার সঙ্গে একদম ন্যাকামি করতে আসবেন না। তুষারের মুখে এ কথা শুনে হিমা মুচকি মুচকি হাসছে, কারণ তার প্ল্যান সাকসেসফুল। তার বর খেপেছে, তার বর চায় না সে অন্য কারোর সঙ্গে কথা বলুক। কথাটা ভেবেই মনের মধ্যে একটা স্বস্তির শীতল বাতাস বয়ে যায়। এবার হিমা তুষারের একদম কাছে গিয়ে বলে, তুষার আমার কথাটা তো। তুষার খুবই রেগেছিল। এবার হিমাকে এত কাছে দেখে এবং হিমার মুখের কথা শুনে রাগে হিমার গলা চেপে ধরে তুষার। হিমা যে কিছু বলবে সেই সুযোগটাই দেয়নি। হিমার কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছে না, কিন্তু তুষারের যেন সেদিকে কোনো হুঁশ জ্ঞান নেই। সে হিমার গলা চেপে রেখেই রাগে ফেটে পড়ে। তুষার হাতের বাঁধন আরও শক্ত করেই রাগে হিসিয়ে বলে, বিয়ে হয়েছে, বরকে ভালো লাগে না, পরপুরুষের উপর খুব টান, তাই না? কেন, আমি কি অক্ষম? তুই যেটা চাস সেটা আমি দিতে পারবো না, তাই অন্য পুরুষ দরকার? শরীরে খুব জ্বালা মেটাতে হবে। চল, আজ তো সব জ্বালা আমি মিটিয়ে দিয়েছি। বলেই তুষার হিমাকে কোলে তুলে সোজা বেডরুমে নিয়ে আসে। হিমাকে কিছু বলতে চাইছে, সেটা তুষার আজ শুনতেই চাইছে না। সে আজ উন্মাদ হয়ে গেছে। হিমাকে বিছানায় ফেলে নিজের শার্ট খুলে রুমের এক কোণে ছুঁড়ে ফেলে। হিমা কান্না করেই যাচ্ছে। তুষার তার ওষ্ঠদ্বয় হিমার ওষ্ঠের সঙ্গে মিলিয়ে পাগলের মতো কিস করতে থাকে। শুধু তো কিস নয়, একটা উন্মাদ কিস। তুষার হিমার ঠোঁট কামড়ে ধরে, দাঁত বসিয়ে দেয়, যার ফলে ঠোঁট কেটে রক্ত পড়ে। রক্তের নোনতা স্বাদ জিভে লাগতেই যেন তুষার হুঁশে ফিরে আসে। এবার সে রিয়েলাইজ করে রাগের মাথায় সে কি ভুলটাই না করে ফেলেছে। তুষার কি বলবে বুঝতে পারছে না, তার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সে কোনো রকম হিমার উপর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। হিমা তখনও বেডের উপরে আধমরা হয়ে পড়ে আছে। সে যেন বুঝতে পারছে না তার সঙ্গে কি হলো। সে তো একটু মজা করতে চেয়েছিল, সে তো এমন কিছু চায়নি। তাহলে কেন হলো তার সাথে এসব? প্রায় 1 ঘন্টা পর তুষার গোসল করে বাইরে এসে দেখে হিমা তখনও সেভাবে বিছানায় পড়ে আছে। তার যাওয়ার কোনো
পথ নেই। তুষার অপরাধীর ন্যায় চুপচাপ গিয়ে হিমার পাশে উল্টো পিঠ করে শুয়ে পড়ে। হিমা একবার মানুষটাকে দেখার চেষ্টা করে, মানুষটা কেমন হয়ে গেছে। সে মনে মনে বলে, আমি তো এমন কিছু চাইনি। আমি তো মানুষটাকে একটু রাগাতে চেয়েছিলাম, যাতে আমাকে ডিভোর্সের কথা না বলে, যাতে সারা জীবন আমি এই মানুষের বুকে মাথা রেখে বাকিটা জীবন কাটে। তাহলে কেন এমন হলো আমার সাথে আল্লাহ? উনি আমার হাজবেন্ড, ওনার অধিকার আছে আমার উপরে, অথচ আমার বোকামের জন্য আজ উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। ফজরের মধুর ধ্বনিতে হিমার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে তুষারকেও উঠিয়ে নামাজে যেতে বলে, নিজেও নামাজ পড়ে নেয়। তুষার ফ্রেশ হয়ে মসজিদে চলে যায়। হিমা নামাজ শেষে কোরআন তেলাওয়াত করে নিচে যেতেই তার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা। দুজনে মিলেই সকালের নাস্তা রেডি করছে। সকাল 10টা। হিমা আর শাশুড়ির সঙ্গে কিচেনে তখনও রান্না করছে। তুষার এখনও শুয়ে আছে। হিমার বড় যা হিমাকে কথা শোনাতে ছাড়ে না। হিমা সে সবে পাত্তা দেয় না। হিমার শাশুড়ি হিমাকে বলে তুষারকে ওঠানোর জন্য। হিমা কিচেনের রান্না সেরে রুমে এসে দেখে তুষার তখনও শুয়ে আছে। হিমা আয়নার কাছে গিয়ে চুল ঝাড়ছে। ভেজা চুলের পানি তুষারের মুখে দিয়ে পড়ে। তুষারের ঘুম ভাঙে এর ফলে। পানির উৎস খুঁজতেই চোখ খুলতেই দেখতে পাই আয়নার সামনে একটা শুদ্ধ পরী দাঁড়িয়ে আছে। তাকে কি স্নিগ্ধ লাগছে। তুষার পরীটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে পলক ফেললেই পরীটা হারিয়ে যাবে, তাই সে দেখেই যাচ্ছে। তারপর যে অনুভব হলো পরী তার দিকে তাকাবে, অমনি ঘুমের অভিনয় করে। পরীটা আস্তে আস্তে ছেলেটার কাছে এগিয়ে গিয়ে ডাকে, শুনছেন, আম্মু ডাকছে, উঠুন। তুষার উঠতে হিয়া নিচে চলে যায়। নাস্তার টেবিল সাজায়। তুষার নিচে এসে খাবার টেবিলে বসে। হিমা ও তার শাশুড়ি আম্মু সবাইকে খেতে দেয়। তুষারের আব্বু তুষারকে বলে, তুষার, তোমার এক্সাম আর কতদিন বাকি আছে? তুষার তার আব্বুর মুখে এক্সামের কথা শুনে একটু চমকায়। তারপরেও নিজেকে স্বাভাবিক রেখে তার বাবার দিকে ঘুরে বলে, আব্বু, আর 10 দিন পর। আচ্ছা, এক্সামের পর তোর আর বৌমার নতুন করে বিয়ে দিব? বাবার মুখে বিয়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়তো তুষার। সে মনে মনে ভাবছে, সে যাকে ডিভোর্স দিতে চাইছে তার আব্বু তার সঙ্গেই আবার বিয়ের কথা ভাবছে। সে কোনো রকম আমতা আমতা করে বলতে উঠছে, আব্বু, বিয়ে তো হয়ে গেছে, আবারও বিয়ের কি আছে? আছে, তোকে বুঝতে হবে না, যেটা বলেছি তার প্রিপারেশন করো। ওকে আব্বু, বলেই নাস্তা করে রুমে চলে গেলাম। একটু পর হিমা রুমে আসে। আমি একবার ওনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিই। কাল রাতের কথা মনে পড়লে নিজের কাছে খুব খারাপ লাগে। আমি কি করে ওনার সঙ্গে অমন একটা জঘন্য কাজ করতে পারলাম? উনি আমার দিকে না তাকিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। হিমা ততক্ষণ রুমে ঠিক একবারের জন্য তুষারের দিকে তাকায়নি। তুষারের খুব খারাপ লাগে। হিমার ঠোঁট ফুলেছিল, মেডিসিন লাগিয়েছে, তারপরেও একটু বোঝা যাচ্ছে। কিন্তু এখন কলেজ না গেলেই নয়, সামনেই এক্সাম। হিমা রেডি হয়ে তার শাশুড়ির সঙ্গে কথা বলে বেরিয়ে যায়। একটু পর তুষার নিচে এসে জানতে পারে হিমা চলে গেছে। তুষারের খারাপ লাগে, তবুও কাউকে কিছু না বলেই বাইক নিয়ে বেরিয়ে যায়। হিয়া রেডি হয়ে আসতেই তার মা হিয়াকে দেখে বলে, হিয়া দাঁড়া। হ্যাঁ আম্মু, কিছু বলবে? বলছি কলেজ যাওয়ার আগে এক টিফিন বক্সটা তোর ভাবির ভাইয়াকে দিয়ে যাবি। একা ছেলে মানুষ কি খাচ্ছে কে জানে, এগুলো একটু ছেলেটাকে দিয়ে তারপর কলেজ যাস। হিয়া তার মায়ের কথা শুনে খুব খুশি হয়ে যায়। সে আজও তার বরকে দেখতে পাবে, একটু ছুতে পারবে। কথাগুলো ভাবতেই হিয়ার খুব ভালো লাগছে। তার মা টিফিন বক্স দিতে খুশি মনে সেটা নিয়ে চলে যায়। এগুলো হিয়ার ভাবির একদম সহ্য হলো না। এগুলো হিয়ার ভাবির। এদিকে হিমা কলেজে গিয়ে সবার সঙ্গে হাসি খুশিভাবে মজা করছে, যেটা তুষারের একদম সহ্য হচ্ছে না। তুষার দেখে হিমা রাতুলের সঙ্গে আবারও কথা বলছে। সে মনে মনে ভাবে, ওই রাতুলের সাথে খুব পীড়িত, তাই না? তাহলে ওই ছেলের সঙ্গেই থাকেন। আমি আজই ওকের সঙ্গে কথা বলে ডিভোর্স দিয়ে দেব। কথাগুলো ভেবেই ক্লাসরুমে চলে যায়। একটু পর হিমা এসে তুষারের অন্য পাশে বসে। তুষার এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়।
হিমা সব খেয়াল করলো, কিন্তু কিছুই বুঝতে দেয়নি। সে নিজের দিকে মুখ করে পড়ায় মন দেয়। ওদের দুজনকে ফাহিম লক্ষ্য করে। ফাহিম তুষারকে প্রশ্ন করে। তুষার কিছু বলে না। ক্লাস শেষ করে বাসায় ফিরে আসে হিমা। ও 10 মিনিট পর বাসায় আসে। হিমা পোশাক চেঞ্জ করে তার শাশুড়ির আম্মুর কাছে আসে। একটু পর তুষার শাওয়ার নিয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। একটু পর হিমা রুমে আসতেই তুষার তার দিকে গিয়ে বলে, আমার আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। দেখুন, আমি অনেক ভেবে দেখলাম আমাদের এই সম্পর্ক না থাকাই ভালো। তাই আমি একজন উকিলের সঙ্গে কথা বলেছি ডিভোর্সের জন্য। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই হিমার রাগ চড়চড় করে বেড়ে যায়। কিছুতেই নিজেকে সামলাতে পারে না, তাই রাগের বশবর্তী হয়ে তুষারের জামার কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে রেগে বলতে লাগে, এই ডিভোর্স দিবি? ডিভোর্স দিবি মানে কি? তোর কি মনে হয় আমি ডিভোর্স নেওয়ার জন্য এসব করেছি? মানে কি বলছেন এসব? কি করেছেন আপনি? রাতুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু রাতুলের সঙ্গে মিশে নাটক করেছিলাম যাতে তোকে জ্বালাইতে পারি, যাতে তুই কষ্ট পেয়ে বলিস তুই আমাকে ছাড়তে চাস, তুমি আমার বউ, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। কিন্তু না, তুই সেটা না করে আমার সঙ্গে জোর করার চেষ্টা করলি। তারপরেও আমি মেনে নিলাম। যে হারে ও তো আমার হাজবেন্ড, আমার সাথেই তো করেছে আমাকে হারাবার ভয়ে। কিন্তু না, এখন এসে শুনছি সে আমাকে ডিভোর্স দিবে। তুই তো সাহস কম না? আমি তো ওনার কথা শুনে অবাক। উনি এসব কি বলছেন? উনি আমাকে আমাদের বিয়েটা মেনে নিয়েছেন, আর আমাকে জেলাস করতে উনি রাতুলের সঙ্গে মিলে নাটক করেছে। আর আমি না বুঝে না শুনে ভাবের কথায় ভুল বুঝে ওনার সঙ্গে খারাপ আচরণ করেছি। ছি ছি তুষার, তুই এটা কী করেছিস? আমি ওনার মুখে এইসব কথা শুনে মাথা নিচু করে আছে, কিছুই বলছি না। এমন সময় উনি আবার বলে ওঠে, শোন, তুই আমার বর, বিয়ে যেভাবেই হোক। একবার যখন বিয়ে হয়েছে তখন আমি বিয়ে ভাঙতে দেবো না। এবার আমি আর চুপ থাকতে পারলাম না। আমি ওনার সামনে বসে পড়ে বলি, সরি বউ, আমি ভুল করে ফেলেছি, আর এই ভুল করব না। আর হ্যাঁ, এইটাই সত্যি যে আমি আপনাকে হারানোর ভয়ে সেই রাতে জোর করে। আমার কথা শেষ হতে না দিয়ে উনি বলে ওঠে, তুমি কোনো ভুল করনি। আমার উপরে তোমার পুরো অধিকার আছে, তবে ভালোবাসার কথা না বলে আমাকে স্পর্শ করা তোমার ঠিক হয়নি। সরি হেমা, আর কখনো এমন হবে না। আর হ্যাঁ, তো তোমাকেই চাই, হবে আমার জীবনসাথী। জি বরমাশাই, আমি তোমার বউ, আর সারা জীবন আমি তোমার হয়েই থাকতে চাই। আর সরি রাতুলকে নিয়ে নাটক করার জন্য, তবে একদিক দিয়ে ভালোই হয়েছে। এই জেলাসির জন্য আমি তোমাকে নিজের করে পেলাম। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তুমি নাটক না করলে আমি নিজের ফিলিংস বুঝতে পারতাম না। থ্যাংক ইউ বউ পাখি। আমি ঘরের ফুলদানি থেকে একটা গোলাপ নিয়ে ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আই লাভ ইউ হিমা। আমি তোমাকে নিজের স্ত্রী বলে মেনে নিলাম। তুমি কি আমাকে বর বলে মানতে পারবে? পারবো জামাইজান, তুমি আমার বর, আমি আজ থেকে তোমার কাছেই থাকবো। আই লাভ ইউ টু বরমশাই। বলেই হিমা তুষারের হাত থেকে গোলাপটা নেয়। তুষার হিমাকে বুকের মাঝে নিয়ে নেয়। আজ ওরা এক হলো। ওরা দুজন দুজনকে ভালোবাসে, এটা জানার পর তো দুজন দুজনকে জাপটে জড়িয়ে ধরে আর খুশিতে আত্মহারা হয়ে যায়। হাত দিয়ে নিজের বুকের বাঁ পাশে রেখে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। হিমাও তুষারকে 2 হাত দিয়ে জাপটে ধরে। হিমা তুষারের বুক থেকে মাথা তুলতেই তুষার হিমার মুখ 2 হাতের আঁচলে নিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। হিমা তুষারের এমন চাহনি দেখে কেঁপে ওঠে। তার ঠোঁট কাঁপছে। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তারপর কাঁপতে থাকা ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে আঁকড়ে ধরে কিস করে। দুজনে দুজনকে পাগলের মতো কিস করছে। আজ ওরা মিলেমিশে এক হয়। তুষার হিয়াকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। হিমা লজ্জায় নুইয়ে যায়। তুষার হিমাকে বিছানায় শুইয়ে দিয়ে আবারও কিস করতে করতে হিমার শরীরে বিচরণ করে। শুরু হয় ওদের দুজনের ভালোবাসার খেলা। ওদিকে ফাহিম রাত করে বাসায় ঢুকতেই দেখে দিদি সোফায় বসে আছে। ফাহিমের ভয় করে। সে পা টিপে টিপে যেতে গিয়ে হোঁচট খায়। পড়ে যেতে নিলেই দিদি এসে ওকে ধরে ফেলে। ফাহিম ধীরে ধীরে চোখ মেলে দেখে দিদির বাহুতে ও। ফাহিম সোজা হয়ে দাঁড়ায় আর দিদির দিকে করুণ চোখে তাকিয়ে বলে, সরি বউ, আর কখনো রাত হবে না, আসলে বন্ধুর সঙ্গে পড়ে। আজ ছেড়ে দিলাম, আর যদি এমন কিছু হয়? আর হবে না, সত্যি বলছি। খাবার রেডি করছি, ফ্রেশ হয়ে আয়। ফাহিম ফ্রেশ হয়ে খেতে বসে। দিদি খাবার বেড়ে দেয়। ফাহিম দিদিকে জিজ্ঞেস করে খেয়েছে কিনা। তারপর দুজন খেয়ে উঠেছে।
ফাহিম সোফায় বসে দিতি বলে। তুমি রুমে যাও, আমি আসছি। যাচ্ছি। দিতি টেবিল সাফ করে প্লেট ধুয়ে রেখে ডাইনিং রুমে আসতেই দেখে ফাহিম তখনও সোফায় বসে আছে। দিদি তাকে জিজ্ঞেস করলে সে কিছু না বলেই দিদির সাথে এসে ফোন কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে দিদি গলা জড়িয়ে ধরে রেখে বলে, এই কি করছো? আমাকে নামাও। কোনো নামই নেই। 2 মাস পর হিয়া কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে আসছিল। এমন সময় সিঁড়ি শেষ ধাপে পা দিতেই হিমা বলে, হিয়া কোথায় যাবে? কলেজে যাব, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ও আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে। বলেই হিমা কিচেন রুমের দিকে যেতে যাবে। এমন সময় হিমার বড় যা একটা ইলিশ মাছ নিয়ে এসে দুজনের মাঝে ধরে। কিছু বলতে যাবে তার আগে হিয়া ও হিমা মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে যায়। এই দৃশ্য দেখে প্রিয়া অবাক। ওদের পড়ে যেতে দেখে হিয়ার মা কিচেন রুম থেকে দৌড়ে আসেন। উপর থেকে তুষার দৌড়ে এসে হিমাকে কোলে নিয়ে সোফায় শোয়ায়, তারপর হিয়াকে শোয়ায়। ননদ ভাবির এই অবস্থা দেখে সবাই হতবাক। তুষার জিজ্ঞেস করে এসব কি করে হলো। তখন তার ভাবি কি হয়েছে বলে। এটুকু কথা শুনে সবাই অবাক হয়। তুষার ডক্টর ডাকলে কিছুক্ষণ পর ডক্টর এসে চেক করে এমন একটা খবর দিল যা শুনে পরিবারের সবাই খুশি হবে না কষ্ট পাবে বুঝতে পারে না। কারণ হিমা প্রেগনেন্ট মেনে নেওয়া যায়, কিন্তু একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট, এটা কি করে সবাই মেনে নেবে। ডক্টর যাওয়ার পর হিয়া ও হিমা দুজনেরই জ্ঞান ফিরে আসে। হিমা তার প্রেগনেন্টের খবর শুনে খুশি হলেও ননদের খবর শুনে শকের মধ্যে আছে। এমন সময় সেখানে হিমেল আসে। এতক্ষণ হিয়া অসহায়ভাবে সবাইকে দেখছিল, কি করবে বা বলবে বুঝতে পারছিল না। তবে এখন হিমেলকে দেখে তার মধ্যে একটু শক্তি ফিরে পাচ্ছে মনে হলো। হিমেল এসে সব শুনে হিয়াকে কথা শোনায়। হিয়ার ভাবি, দেখুন আব্বু আম্মু, আপনারা কেমন সন্তান জন্ম দিয়েছেন। একজন তো কাউকে না বলেই বিয়ে করেছে, আর একজন পরিবারের মুখে চুনকালি লাগিয়ে বসে আছে। বিয়ের আগে কোন নাগরের সঙ্গে রাত কাটিয়ে এসেছে। বড় বউয়ের এমন কথা শুনেও কেউ আজ কোনো কথা বলতে পারছে না। তুষার কিছু বলতে চেয়েও যেন কিছু বলতে পারছে না। তখন আবারও হিয়াকে নোংরা ইঙ্গিত করে, যেটা হিমেল সহ্য করতে পারে না। তাই বাধ্য হয়ে আজ সবার সামনে সত্যিটা বলে দেয়। সে প্রিয়াকে চুপ করতে বলে ওঠে, ব্যাস ভাবি, আপনি অনেক বলে ফেলেছেন, এবার মুখে লাগাম দেন। আমার সামনে আমার স্ত্রীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবেন, সেটা আমি মেনে নিব না। হেয়ার গর্ভে কোনো পাপের সন্তান নেই, ও কোনো পাপ করেনি। ওর গর্ভে আমাদের সন্তান, ও কোনো পাপ করেনি। হিমেলের কথা শোনার সঙ্গে সঙ্গে মনে হলো ঘরটার মধ্যে বজ্র পড়েছে। সবাই স্তব্ধ হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। কেউ যেন কথাটা বিশ্বাস করতে পারছে না। হিমা নিজের ভ্রম কাটিয়ে সোফা ছেড়ে আস্তে আস্তে উঠে হিমেলের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, এক্ষুনি এই মুহূর্তে তুমি যেটা বললে সেটা কি সত্যি? হিয়া তোমার বউ? কিন্তু এটা কি করে সম্ভব? আর আমাদের আগে জানাওনি কেন? আর এসব কি করে হলো? হ্যাঁ, আমি যা বলেছি তার একটা কথাও মিথ্যা নয়। আর আমাদের বিয়ে হয়েছে অনেক আগে। বলতে গেলে তোর বিয়ের আগে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে। কি বলছেন ভাইয়া? আমারও হিমার আগে আপনারও আপুর বিয়ে কি? তুষার প্রশ্নটা করে উঠছে। প্রশ্ন শুনে হিমেল বলতে শুরু করে, আমার আর ওর বিয়ে হয় আমরা এখানে আসার একদিন পর। মানে কোথায়, কিভাবে? এখানে পোস্টিং হয়ে আসার পর আমি একটা মিলে যাই। সেখানে ভুলবশত চেঞ্জিং রুমে ভুল করে হিয়া ঢুকে যায়। সেই রুমে আমি ছিলাম। হিয়া ওই রুমে ঢোকার ফলে সবাই ভুল বুঝে ওকে অপবাদ দেয়। তখন ওকে বাঁচানোর জন্য আমার বউ বলে দাবি করি, কিন্তু ওই বিশ্বাস করে না। তাই ওখানে সবাই জোর করে ওর সঙ্গে আমার বিয়ে দেয়। হিমেলের এ কথা শুনে হিয়ার আপু বলে, তাহলে তোমরা আমাদের জানাওনি কেন? জানাতে চেয়েছিলাম, কিন্তু তার আগে বোনেরও এমন একটা অ্যাক্সিডেন্টাল বিয়ে হয়। তাই তখন আর আমাদের ব্যাপার বলার সাহস হয় না। তখন যদি আপনারা আমাদের ভুল বুঝতেন, তাই কিছু বলিনি। ঠিক আছে, যা হওয়ার হয়েছে। আমরা এটা ভেবে খুশি যে মেয়েটা আমাদের ভুল কিছু করেনি। হিয়ার মা জামাইকে নিয়ে যাও। সবাই হিমেলকে মেনে নেয়। আজ বাসায় খুশির আমেজ। তুষার রুমে বসে অফিসের কাজ করছিল। এমন সময় হিমা আসতেই
তুষার ল্যাপটপ রেখে হিমাকে জড়িয়ে ধরে। হিমা তুষারের পরশ পেয়ে জমে যায়। তুষার হিমাকে সামনে ঘুরিয়ে ঠোঁটে কিস করে বলে, এই যে মিসেস, এখন আমার পরশে কাঁপাকাঁপি হয় কেন? ওটা তুমি বুঝবে না, তাই এইভাবে জড়িয়ে ধরলে না কেন? থ্যাংক ইউ জান, আমাকে এমন একটা খুশির খবর দেওয়ার জন্য। থ্যাঙ্কস তো তোমাকে দেওয়া দরকার। তুমি যদি আমাকে স্বীকার না করতে, তবে কি আমি এই সুখ পেতাম? বলেই হিমা একটা কিস করে তুষারের ঠোঁটে। তুষারও হিমা ঠোঁটে কিস করতে লাগে। পরের দিন হিয়া নিজের রুমে বসে হিমেলের সঙ্গে কথা বলছিল। এমন সময় হিমা গিয়ে ডাকে, ভাবি যান, আসতে পারি? আরে ননদিনী যে, আসেন আসেন, কিছু বলবেন? কথা তো আছে, তাই তো এলাম। তা বলুন, কি জানতে এলেন? এটাই জানতে এলাম যে আমার ভাবি আমার জন্য ভাতিজি না ভাতিজা কি করে নিয়ে আসছে। কারণ আমাদের জানা মতে তুমি ভাইয়া কখনো আলাদাভাবে। আমাদের দেখা হয়েছে দু একবার। শেষবার হয়েছিল 2 মাস আগে। সেদিন আম্মুই সুযোগ করে দিয়েছিল। সেটা কিভাবে? 2 মাস আগে। তোমার মনে আছে আমি তোমার ড্রেস পরে বাসায় এসেছিলাম? তুমি জিজ্ঞেস করেছিলে তোমার পোশাক আমার গায়ে কেন? সেদিনই আমি ও তোমার ভাই ইন্টিমেট হই। আম্মু আমাকে টিফিন দিয়েছিল হিমেলকে দিয়ে আসার জন্য। আমি খুশি মনে যাই। তারপরই 2 মাস আগে সকালের ঘটনা। হিয়া হিমেলের টিফিন নিয়ে এসে দেখে হিমেল অফিস যাওয়ার জন্য রেডি। তখন হিয়া হিমেলকে অফিসে যেতে না দিয়ে বলে, এই যে মশাই, অফিস যাচ্ছেন, কি খেয়ে যাচ্ছেন শুনি? কিছু খাইনি, ভাবলাম ক্যান্টিনে কিছু খেয়ে নিব। হিমেলের কথা শুনে হিয়া রেগে গিয়ে বলে, আম্মু ঠিকই সন্দেহ করেছিল। বোনকে বিয়ে দিয়ে একদম কুঁড়ে হয়ে গেছো তুমি। নিজের রান্না নিজে করো না, সময় মতো খাও না। আম্মু তোমার জন্য টিফিন পাঠিয়েছে, কিছু খেয়ে নাও, তারপর অফিস যাবে। এইসবের কি দরকার ছিল? দরকার ছিল। বাবা, তোমার কথা শুনে তো এখন তোমাকে আমার বউ বউ লাগছে। আমি তো তোমার বউই। জি ম্যাডাম। আচ্ছা, টিফিন দাও, অফিসে গিয়ে খেয়ে নিব। কোনো অফিসে খাও খাই নেই, এখন খাবে, এখনই এখানেই খাবে। হিমেল হিয়ার কথা শুনে একটা শয়তানি হাসি টেনে বলে, খেতে পারি মিসেস সেমেল, যদি তুমি আমার একটা কথা রাখো। কি কথা? হে, আজ তোমাকে চাই, তুমি কি আজ আমার হবে? হিমেল, এটা ঠিক হবে না। এখন এই বিয়ের কথা আমাদের আপনজনেরা কেউ জানে না। তুমি চিন্তা করো না, আমি আছি না জান, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। বলেই হিমেল হিয়াকে জড়িয়ে ধরে। জীবনে প্রথম স্বামী কিছু চেয়েছে, তাই হিয়া আর বাধা দেয় না। ব্যাস, শুরু হয়ে যায় দুজনের প্রেম লীলা। সারা দুপুর হিমেল ও হিয়া দুজন দুজনের মধ্যে ডুবেছিল। এভাবেই যে কিভাবে দিনটা পার হয় ওরা কেউ জানে না। বিকেল 5টা, হিয়া শুয়ে আছে হিমেলের বুকের উপর। হিমেল চোখ খুলে দেখে হিয়া ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তার বুকের উপর। হিমেল হিয়ার মুখ থেকে ছোট ছোট বেবি হেয়ারগুলো কানের পিছে গুজে দিয়ে বলে, এই যে মিসেস হিমেল, আর কত ঘুমোবেন? সন্ধে হতে চলল, এখন বাসায় না গেলে সবাই টেনশন করবে। জলদি জলদি ফ্রেশ হয়ে বাসায় যান। হিমেলের কথায় হিয়া পিট পিট করে চোখ মেলে তাকায়। হিমেলের চোখে চোখ পড়তেই মেয়েটা খুব লজ্জা পাচ্ছে। চোখ খুলে হিমেলের দিকে তাকাতেই পারছে না। হিমেল হাসে হিয়ার এমন আচরণে। সে ফিসফিস করে হিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে, কি মিসেস হিমেল, একটু আগের পারফরমেন্সের পরেও এত লজ্জা? তাহলে কি আর একবার পারফরমেন্স করতে হবে? হিমেলের মুখে নির্লজ্জ মার্কা কথা শুনে হিয়া লজ্জা পেয়ে বুকের উপর থেকে নেমে যায়। সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়ে যায় আরেক বিপাকে। তাই সে ওয়াশরুম থেকে বলে, শুনছো, গোসল তো করলাম, এখন কি পরে বাসায় যাব? বোনের একটা কুর্তি পরে নাও। তোমার বোনের কুর্তি? বাসায় কি বলবো? বলবে তরকারির ঝোল পড়ে গিয়েছিল, তাই বোনের কুর্তি পরে এসেছো। বর্তমান। আচ্ছা, আমি বুঝলাম। তাহলে সেদিনই আমার ভাতিজা আসার প্ল্যান করছে। চুপ, নির্লজ্জ মেয়ে। ওরা দুজন গল্প করছিল এমন সময় তুষার ডাকে। হিয়া মজা নেয় হিমার। হিমা মুখ বেঁকিয়ে চলে যায়। হিয়া আবারও হিমেলকে কল দেয়। ওদিকে হিমা রুমে ঢুকতেই তুষার পিছন থেকে জড়িয়ে ধরে, মুখ গুজে দেয় হিমার গলার ভাঁজে, নাক দিয়ে চুলের ঘ্রাণ নেয়। আজকাল হিমা এসবে অভ্যস্ত হয়ে গেছে, তাই সে কিছুই বলে না।
তুষার মন ভরে শ্বাস নেয়। 10 মিনিট ঘ্রাণ নেওয়ার পর গলা থেকে মুখ তুলে হিমার চোখে চোখ রেখে বলে, ভালোবাসি বউ, খুব বেশি ভালোবাসি। আমার জীবনে আসার জন্য আমার এই পরিটাকে অনেক 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 থ্যাঙ্কস। তোমাকেও আমি আমার জীবনে পেয়ে অনেক অনেক হ্যাপি। এভাবেই সারা জীবন আমাকে ভালোবেসেছো। আমি তোমার ভালোবাসায় বিভোর থাকতে চাই। আই লাভ ইউ জুনিয়র ক্লাসমেট। আই লাভ ইউ টু আমার সিনিয়র অ্যাক্সিডেন্টাল বউ। ওরা ওভাবেই যেন ভালোবেসে একে অপরের সঙ্গে পুরো জীবন পার করতে পারে এই কামনা করি।